মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, হিয়ার উই সি তবুও তারা বিমান আবিষ্কার করেই ছেড়েছিলেন। ইংরেজিতে লিখতে গেলে ইয়েট তবুও দে হ্যাড লেফট আফটার ইনভেন্টিং দ্য এয়ারপ্লেন, অর্থাৎ তবুও তারা বিমান আবিষ্কার করেই ছেড়েছিলেন। দেখুন, আমরা সাধারণত এই তবু এর ইংরেজি ইয়েটের সাথে পরিচিত, কিন্তু করেই ছেড়েছিলেন অর্থাৎ যে সমস্ত বাক্যর শেষে এরকমভাবে জোর দেওয়া হবে পজিটিভ অর্থে, অর্থাৎ করেই ছেড়েছিলেন, বা আমরা সচরাচর বলে থাকি তারা কাজটি করেই ছাড়লেন, রাইট? সেই ক্ষেত্রে আমরা এই ফর্মটি ব্যবহার করতে পারি। অর্থাৎ এই লেফট আফটার এরপরে ভার্বের সাথে আইএনজি যোগ, অর্থাৎ এর প্রেজেন্ট ফর্মটা হচ্ছে এইরকম যে লিভ এরপরে আফটার এরপরে আমরা যা বলবো বাংলায় যে কাজ সেই কাজের আইএনজি যুক্ত ফর্ম, এরপর আমরা এখানে আইএনজি যুক্ত ফর্ম বসাবো। অর্থাৎ আমি যদি বলতাম যে তারা কাজটি করেই ছাড়লেন, অর্থাৎ সেই ক্ষেত্রে কি হতো? অর্থাৎ সেই ক্ষেত্রে হতো যে লেফট আফটার, প্লিজ টেক ইট ইজিলি, লেফট আফটার এরপরে ডুইং, ওকে, অর্থাৎ লেফট আফটার এরপর ভার্বের সাথে আইএনজি ফর্ম, অর্থাৎ তারা কাজটি করেই ছাড়লেন। আবারও এইরকমভাবে আমরা অহরহ বাক্য তৈরি করতে পারি। একই রকমভাবে এইখানে আমরা দেখি যে আমরা থামবো না সফলতা না আসার আগ পর্যন্ত, অর্থাৎ সফলতা যতক্ষণ পর্যন্ত আমাদের না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা থামবো না। এই বাক্যগুলোর কিভাবে আমরা ইংরেজিতে লিখতে পারি? আবারও হেরে গেলেও না, আবারও বারবার ব্যর্থ হলেও না। দেখুন কত সুন্দর বাক্য, অসাধারণ কিছু বাক্য নিয়েই আজকের অপিনিয়নটা লিখেছেন আমাদেরই এই চ্যানেলেরই একজন প্রিয় সদস্য, নিয়মিত সদস্য, যিনি পূর্বেও লিখেছেন এবং তার লেখা আমি বরাবরই দেওয়ার চেষ্টা করি, আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করি। তার নাম শাহজাহান হোসাইন সেলিম ভাই। আমি তাকে ভাই বলেই সম্বোধন করি, অ্যাজ হি ইজ সিনিয়র টু মি, ওকে, মোস্ট সিনিয়র টু মি, ওকে। যাই হোক, অর্থাৎ তিনি আজকে যে অপিনিয়নটি লিখেছেন তার নাম ইফেক্ট অফ কর্ম ফিলোসফি, অর্থাৎ কর্ম প্রদর্শনের প্রভাব, অর্থাৎ কর্মদর্শনের প্রভাব, সরি। এই কর্মদর্শনের প্রভাব নিয়ে আজকে আমরা একটি সুন্দর অপিনিয়ন পড়তে যাচ্ছি। বিশেষ করে যারা ইংরেজি স্ট্যান্ডার্ডভাবে লিখতে চান বা যারা তাদের যে মতামত বা অভিব্যক্তি ইংরেজি মাধ্যমে লিখতে চান, তাদের কাছে আজকের ক্লাসটি অনেক বেশি ফলপ্রসূ হবে বলেই আমি আশা ব্যক্ত করছি। তাই আমি আশা রাখবো শেষ পর্যন্ত দেখে আপনার মূল্যবান মন্তব্য করা থেকে বিরত থাকবেন না। অবশ্যই চেষ্টা করবেন যতটুকু সম্ভব, যতটুকু শিখলেন ঠিক ততটুকু কেন্দ্র করে আপনি একটি কমেন্ট করবেন। যাই হোক, আমরা মূল আলোচনা শুরু করতে পারি। তার আগে আরেকবার একটু দেখি ইফেক্ট অফ কর্ম ফিলোসফি। এই উচ্চারণটি, সুতরাং এটা আমরা বাংলা জানি যে কর্ম দ্যাট মিন্স বাংলা, কিন্তু ইংরেজিতেও কর্ম দ্যাট মিন্স কর্মফল, ওকে। কর্ম ফিলোসফি দ্যাট মিন্স কর্ম দর্শন, অ্যান্ড ইফেক্ট অফ অর্থাৎ দর্শনের প্রভাব। আমরা জানি ইফেক্টের ইংরেজিটা হচ্ছে প্রভাব। যাই হোক, আমরা মূল আলোচনায় যেতে পারি। দেখি যে তিনি আসলে কি নিয়ে আলোচনা করেছেন। ক্রিকেট থেকে কর্মদর্শন নিয়ে আলোচনা শুরু করা যেতে পারে, ওকে, অর্থাৎ ডিসকাশন অন কর্ম ফিলোসফি, অর্থাৎ কর্ম যে দর্শন তার উপর আলোচনা ক্যান বি স্টার্টেড, শুরু করা যেতে পারে, প্যাসিভ ফর্মে লিখেছেন, অর্থাৎ ক্যান বি স্টার্টেড ফ্রম ক্রিকেট, অর্থাৎ ক্রিকেট থেকেই এই কর্মদর্শনের উপর আলোচনা শুরু করা যেতে পারে, ওকে। দেখি যে আসলে তিনি কি লিখেছেন। যদিও আমি পড়েছি, আপনাদের বলার স্বার্থে জাস্ট আমি বারবার এই কথা বলছি, ওকে। সচিন টেন্ডুলকার তার জীবনে যতবার ক্রিকেট ম্যাচ থেকে আউট হয়েছেন, অর্থাৎ সচিন টেন্ডুলকার আমরা জানি যে বিখ্যাত ক্রিকেটার ইন্ডিয়ার, যে তিনি যতবার ম্যাচ থেকে আউট হয়েছেন আমরা হয়তো ততবার ক্রিকেট ম্যাচও খেলিনি। কত মূল্যবান বাক্য, বুঝতে পেরেছেন তো? ওকে, এই যে যতবার বা ততবার আমরা ইংরেজিতে কিভাবে লিখব? ওকে, দেখুন আমরা বেশ কিছু ব্যাপার এখান থেকে শিখব, ওকে। যাই হোক, অর্থাৎ আমরা এই যতবার বা ততবার লেখার জন্য সাহায্য নেব একটি সাবঅর্ডিনেটিং ক্লোজ মার্কার, দ্যাট মিন্স অ্যাজ অফেন অ্যাজ, ওকে। আমরা অনেকেই এই অ্যাজ অফেন অ্যাজ এর সাথে পরিচিত বা অ্যাজ মেনি অ্যাজ এর সাথে পরিচিত। হোয়াট এভার,
অ্যাজ অফেন অ্যাজ অর্থাৎ আমরা কি যতবার আমরা এরপরেও আগে পরে বাক্যগুলো লিখে ফেলি অর্থাৎ সচিন টেন্ডুলকার হ্যাজ বিকাম আউট ফ্রম ক্রিকেট ম্যাচ অর্থাৎ ক্রিকেট ম্যাচ থেকে আউট হয়েছেন ইন হিজ লাইফ তার জীবনে অ্যাজ অফেন অ্যাজ যতবার ওকে এরপরে এই অ্যাজ অফেন অ্যাজ দ্বারাই দুইটি ফর্মে বোঝাচ্ছে যতবার এবং ততবার ওকে তার মানে অ্যাজ অফেন অ্যাজ উই মাইট নট হ্যাভ প্লেড ক্রিকেট ম্যাচ অর্থাৎ আমরা হয়তো মাইট দ্যাট মিনস হয়তো অর্থে অর্থাৎ হয়তো এত কি ততবার ক্রিকেট ম্যাচও খেলিনি বুঝতে পেরেছেন তো অর্থাৎ আমরা এই বাক্য থেকে যা শিখতে পারবো তার হচ্ছে যতবার বা ততবার আমরা যারা জানি তারাও আবারও একবার দেখে নিচ্ছে আর যারা জানি না তাদের জন্য তো অনেক সুন্দর একটি ব্যাপার ওকে অর্থাৎ আমরা এই বাক্য থেকে বুঝলাম সচিন টেন্ডুলকার হ্যাজ বিকাম আউট from cricket matches in his life as often as we might not have played cricket match অর্থাৎ যতবার তিনি তার জীবনে আউট হয়েছেন অর্থাৎ আমরা জানি যে আউট হয়েছেন ততবার আমরা ক্রিকেটও খেলিনি এরপর আমরা দেখি কিন্তু আজ বা টুডে অর্থাৎ কিন্তু আজ সচিনকে পুরো বিশ্বে তারকা হিসেবে পরিচিত অর্থাৎ সচিন আমরা এই পর্যন্ত সচিন সারা বিশ্বে পুরো বিশ্বে অর্থাৎ সারা বিশ্বে তারকা হিসেবে পরিচিত ওকে অর্থাৎ সচিন টেন্ডুলকার ইজ নন পরিচিত ইজ নন অর্থাৎ আমরা পরিচিত অর্থে ইজ নন ব্যবহার করতে পারি নন অর্থাৎ পরিচিত নন অ্যাজ একসাথে অর্থাৎ নন অ্যাজ পরিচিত আ স্টার ক্রিকেটার ইন দ্য হোল ওয়ার্ল্ড অর্থাৎ সারা বিশ্বে পুরো বিশ্বে কি একজন তারকা ক্রিকেটার হিসেবে পরিচিত আমরাও জানি যে তার খ্যাতি সারা বিশ্বব্যাপী এরপর আমরা দেখি একবার তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন যে ওকে এই পর্যন্ত আমরা লিখতে পারি যে ওয়ান্স হি সেড অ্যান ইন্টারভিউ দ্যাট অর্থাৎ একবার তিনি একটি ইন্টারভিউতে বলেছিলেন যে ব্যাট করার সময় ক্রিকেট বলকে তিনি ফুটবলের মতো দেখতে পেতেন চিন্তা করতে পারেন আমরা যেখানে ব্যাট করার সময় বলকে অর্থাৎ ক্রিকেট বলকে অ্যাজ এ ছোটোখাটো মানে মনে করি পাথরখণ্ড ছোটোখাটো দেখা যায় না সেই জায়গায় এই ক্রিকেটার অর্থাৎ এই কিংবদন্তি ক্রিকেটার সচিন টেন্ডুলকার মনে করতেন হি কুড সি দ্য ক্রিকেট বল অ্যাজ আ ফুটবল অর্থাৎ ক্রিকেট বলকে তিনি কি ফুটবলের মতো দেখতেন অ্যাট দ্য টাইম অফ ব্যাটিং অর্থাৎ যখন বিশেষ করে ব্যাটিংয়ের সময় রাইট এরপরে লিখেছেন কতটা অনুপ্রেরণা থাকলে একটা মানুষ এইভাবে ভাবতে পারে বা বলতে পারে অর্থাৎ আ ম্যান থিং সাচ আ ওয়ে এইভাবে ভাবতে পারে বা বলতে পারে ফ্রম হাউ মাচ মোটিভেশন অর্থাৎ কতটা মোটিভেশন থাকলে কতটা অনুপ্রেরণা থাকলে বা কতটা অনুপ্রেরণা থেকে এই কথা একজন মানুষ বলতে পারেন অর্থাৎ একজন মানুষ বলতেই সচিন টেন্ডুলকার কি বুঝিয়েছেন আউটস্ট্যান্ডিং আমি এই লেখাটি পড়ে বুঝতে পেরেছিলাম যে আসলে তিনি কি আমার চ্যানেল থেকে উদ্বুদ্ধ হয়েছেন নাকি আগে থেকেই জানতেন যদিও তিনি আমাকে ফোন করে বলেছিলেন যে আমার চ্যানেলের ভিডিও দেখে তিনি উদ্বুদ্ধ হয়ে লেখার প্রচেষ্টায় নেমেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি লেখনী আমাদের উপহার দেওয়ার জন্য ওকে এরপরে আমরা আরও পড়ি মার্ক জুকারবার্গকে যখন তার গার্লফ্রেন্ড সকল সোশ্যাল মিডিয়া থেকে ব্লক করে দেয় তার মানে ব্লক করে দেওয়া হয়েছিল অতীতে রাইট সেই ক্ষেত্রে যখন মার্ক জুকারবার্গ অর্থাৎ আমরা একটি সাবঅর্ডিনেটিং ক্লোজ মার্কারের সাহায্য নিলাম অর্থাৎ নিয়েছেন তিনি ওকে আমি লিখিনি তিনি লিখেছেন ওয়াজ ব্লকড ফ্রম অল সোশ্যাল সাইটস অর্থাৎ সমস্ত সোশ্যাল সাইট থেকে যখন তাকে ব্লক করা হয়েছিল এজন্য প্যাসিভ ফর্মে লেখা আছে হয়েছিল বাই হিজ গার্লফ্রেন্ড তার গার্লফ্রেন্ডের মাধ্যমে বা তার গার্লফ্রেন্ডের দ্বারা তখন সে অর্থাৎ এই যে যখন এবং তখনের কাজটি মূলত এই যে আমি একটি ফর্ম ব্যবহার করেছি অর্থাৎ এই যে একটি ক্লোজ মার্কার ব্যবহার করেছি এর দ্বারাই হয়ে যাচ্ছে এরপরে আমরা এই যে অর্থাৎ একটি কমা দিয়ে আবার বাক্যটি শুরু করছি তখন সে জেদ করে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল সাইট ফেসবুক তৈরি করেন বুঝতে পেরেছেন তো অর্থাৎ তখন হি ক্রিয়েটেড দ্য মোস্ট পপুলার সোশ্যাল সাইট অর্থাৎ সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল সাইট ফেসবুক তৈরি করেন দেখুন
এই যে গল্পটি আছে এই গল্পটির অ্যাকুরেসি দ্যাট মিন্স সত্যতা সম্পর্কে আমি ততটা অবগত না, তবে এই গল্পটি অ্যাভেলেবল। হ্যাঁ, আমি আদৌ জানি না মার্ক জুকারবার্গের সাথে এই গল্পটি আদৌতে যায় কিনা, তবে তিনি লিখেছেন তাই এখানে উপস্থাপন করছি। যাই হোক, সত্যতার ব্যাপারে আপনারা কেউ অবগত হলে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। যাই হোক, অর্থাৎ আমরা দেখলাম যে when Mark Zuckerberg was blocked from all sides by his girlfriend, he created the most popular social site, Facebook. দেখুন, আমরা যদি বলি যে ফেসবুক গ্রামারের ভাষায় কি হিসাবে এখানে ব্যবহার হয়েছে, আমরা গ্রামারের ভাষায় বলতে পারি এটি অর্থাৎ রেস্ট্রিকটিভ অ্যাপোজিটিভ, অর্থাৎ যে অ্যাপোজিটিভকে বাদ দেওয়া যায় না, রাইট, অর্থাৎ যেই অতিরিক্ত তথ্যটিকে বাদ দেওয়া যায় না। যেমন দ্য মোস্ট পপুলার অর্থাৎ সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল সাইট ফেসবুক একসাথে ব্যবহার হয়েছে। এই জন্য আমরা কি করব, আমরা এখানে কখনো কমা দিব না। ওকে, কমা দিব না, বা আমরা কখনো ইনভাইটেড কমাও দিব না, কারণ এটা যেহেতু নন রেস্ট্রিকটিভ অ্যাপোজিটিভ। ওকে, আমি ওইদিকে যাচ্ছি না, আসলে সরি, রেস্ট্রিকটিভ অ্যাপোজিটিভ, ওইদিকে যাচ্ছি না, তাহলে এলোমেলো হয়ে যাবে। ওকে, এরপরে দেখি থ্রু হুইচ অর্থাৎ যার মাধ্যমে। দেখুন, আমরা এখানে একটি রিলেটিভ ক্লোজ অর্থাৎ রিলেটিভ প্রোনাউন দেখছি। এর পূর্বে আবার আমরা দেখছি একটি প্রিপোজিশন অর্থাৎ থ্রু প্রিপোজিশন, এর অর্থটা হচ্ছে মাধ্যমে। এই দুটা শব্দ মিলে অর্থাৎ এই প্রিপোজিশন এবং এই যে রিলেটিভ ক্লোজটা আছে অর্থাৎ রিলেটিভ যে প্রোনাউনটা আছে, এই দুইটা মিলে মূলত এই ফেসবুকে রিফার করছে। অর্থাৎ ফেসবুক থ্রু হুইচ অর্থাৎ যার মাধ্যমে, কি যার মাধ্যমে সে ওয়ার্ল্ডের টপ 5 রিচ ম্যানদের একজন। তার মানে হি হ্যাজ বিকাম ওয়ান অফ দ্য রিচেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ বিশ্বের যারা ধনী আছে তাদের মধ্যে অন্যতম, রাইট, হ্যাজ বিকাম ওয়ান অফ দ্য রিচেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বের মধ্যে অন্যতম হয়েছেন। বুঝতে পেরেছেন তো কত বড় বাক্য। দেখুন, তিনি যে লিখতে পারেন আর লেখায় যে তিনি সময় দেয় তার সুস্পষ্ট প্রমাণ তার লেখনী। ভুলভ্রান্তি আসলে সকলেরই থাকে, যত বড়ই প্রজ্ঞাবান ব্যক্তি হোক না কেন, ভুল ত্রুটি থাকেই। আর যেহেতু এই লেখাটি তিনি ইনস্ট্যান্টলি লিখেছেন বা ভেবেচিন্তে হোয়াটএভার, একদিনের ব্যাপার বা 2 দিনের ব্যাপার, এখানেও কিছুটা এদিক ওদিক হতে পারে। প্লিজ টেক ইট ইজিলি, ভালোগুলো গ্রহণ করুন। ওকে, যাই হোক, আমরা এরপরে দেখি। ওকে, এটি তার জেদ থেকে তৈরি করেছিলেন, অর্থাৎ এই যে তিনি এটা তৈরি করলেন এটা মূলত তার জেদ থেকে তৈরি করেছিলেন। ওকে, এটিকে যেহেতু তৈরি হয়েছিল, ওকে তৈরি করেছিলেন না, তৈরি হয়েছিল, সেই ক্ষেত্রে আমরা প্যাসিভ ফর্মে তিনি লিখেছেন ইট ওয়াজ ক্রিয়েটেড ফ্রম হিজ স্টাবর্ননেস, অর্থাৎ জেদ। স্টাবর্ন, আমরা জানি স্টাবর্ন সাধারণত যদি এই ফর্মটি না থাকে, নেস না থাকে, স্টাবর্ন দ্যাট মিন্স জেদ বা জেদি। কিন্তু যখন আমরা নেস দিচ্ছি দ্যাট মিন্স অ্যাবস্ট্রাক্ট নাউন ফর্ম হচ্ছে, অর্থাৎ জেদ। ওকে, অর্থাৎ একগুঁয়েমেতা বা জেদ। এটি তৈরি হয়েছিল তার অর্থাৎ এই যে মার্ক জুকারবার্গ তার জেদ থেকে। ওকে, এরপর আমরা দেখি এখানে বলা আছে আর আমরা যদি এই ধরনের সমস্যার সম্মুখীন হতাম। দেখুন, এক্সেলেন্ট, অর্থাৎ ইফ উই ওয়ার ফেসিং, অর্থাৎ আমরা যদি এই ধরনের সমস্যার সম্মুখীন হতাম, উই ওয়ার ফেসিং সাচ আ প্রবলেম, অর্থাৎ এই ধরনের। দেখুন, তার মানে আমরা যদি কখনো লিখি যে এই ধরনের, তার মানে সাচ আ প্রবলেম, এই ধরনের সমস্যা, সাচ আ প্রবলেম, এই ধরনের সমস্যার সম্মুখীন হতাম। এখানে কন্ডিশন, কিছুদিন আগেই আমি কন্ডিশনের উপর ক্লাস নিয়েছি, অর্থাৎ ওয়ার থাকলে কন্ডিশনের ক্ষেত্রে হতাম এই ধরনের অর্থ দেয়। ফেসিং অর্থাৎ এই যে সম্মুখীন হতাম, অর্থাৎ ফেসিং সম্মুখীন হতাম। এরপরে পরবর্তী বাক্যটা আমরা জানি যে কিভাবে হবে, উড বা কুড। ওকে, অর্থাৎ তাহলে আমরা শেভ করা বন্ধ করে দিতাম, অর্থাৎ হিমু হয়ে যেতাম। দারুণ, তার মানে আমরা শেভ করা বন্ধ করে দিতাম। হয় না, অনেকে দেখবেন একেবারে কেমন যেন একটা পরিস্থিতি হয়ে গিয়েছে। দ্যাট মিন্স এখানে ওই রকম না যে দাড়ি রাখাটাকে নিরুৎসাহিত করা হচ্ছে না, মূলত অনেকে আছে একেবারে এলোমেলোভাবে শেপ টেপ কিছুই দরকার নাই, দাড়ি রাখারও প্রয়োজন নাই, মানে অন্য খাতে নেওয়ার চেষ্টা করেন, মানে ভোবাখুরে হওয়ার চেষ্টা করেন। সেই অর্থে তিনি ব্যবহার করেছেন উই উড স্টপ শেভিং, অর্থাৎ আমরা এই শেভ করাটাকে বন্ধ করে দিতাম। ইনক্রিজ স্মোকিং মোর, অর্থাৎ এই স্মোকিংটাকে আরও বাড়িয়ে দিতাম। বুঝতে পেরেছেন তো? অ্যান্ড হোয়াট নট,
আরও কত কি করতাম। তার মানে এই হোয়াট নট আমরা ব্যবহার করতে পারি এই সো অন এর পরিবর্তে, অর্থাৎ সো অন বা হোয়াট নট একই, সো অন হোয়াট নট অথবা সো অন, ওকে, সো অন অর্থাৎ আরও কত কি বা ইত্যাদি। তার মানে এই যে আমরা স্মোকিং আরও বাড়িয়ে দিতাম, শেভিং করা বন্ধ করে দিতাম, বা আমরা ভবঘুরে হতাম, বা আমরা বন জঙ্গলে চলে যেতাম, বা আমরা কি করতাম, হ্যাঙ্গিং আউট ওকে, মানে আমরা হ্যাং করে দিতাম, অনেকে হ্যাং হয়ে যেতাম। ওকে, দেখুন এইখানে তিনি মূলত এই যে উড একবার ব্যবহার করেছেন, এরপরে এই ইনক্রিজের পূর্বে আর উড ব্যবহার করেননি, কারণ এখানে কমন নিয়ে নিয়েছেন। এরপর আমরা যতবার ভার্বযুক্ত অংশ আনতাম ততবারই আমরা কি শুধু ভার্ব ব্যবহার করলেই আমাদের হয়ে যেত। অর্থাৎ এই যে মার্ক জুকারবার্গ যেই পরিস্থিতির সম্মুখীন হয়েছেন, ওই একই রকম পরিস্থিতির সম্মুখীন যদি আমরাও হতাম, তাহলে কি হতো, আমরা আমাদের শেভ করাটাকে বন্ধ করে দিতাম, ধূমপান আরও বাড়িয়ে দিতাম, আরও কত কি, হোয়াট নট। অর্থাৎ আমরা এখান থেকে শিখতে পারি হোয়াট নট, আরও কত কি। ওকে, এরপরে আমরা দেখি তিনি আরও কিছু উদাহরণ দিয়েছেন, যেহেতু লেখাটি হচ্ছে কর্মদর্শন। ওকে, টমাস আলভা এডিসন, অর্থাৎ থমাস আলভা এডিসন একটি বৈদ্যুতিক বাতি আবিষ্কার করতে গিয়ে যতবার ব্যর্থ হয়েছেন, ওই যে আবারও যতবার, ওকে, যতবার ব্যর্থ হয়েছেন একই, অর্থাৎ এই পৃথিবীর ইতিহাসে তত বছর কেউ বাঁচেওনি। এক্সেলেন্ট। তার মানে এই টমাস আলভা এডিসন যতবার চেষ্টা করেছেন একটি বৈদ্যুতিক বাতি আবিষ্কারে, তত বছর এই পৃথিবীতে কেউ বাঁচেনি। তাহলে এখানে লেখা আছে, দেখি আমরা, নো ওয়ান ইন দ্য স্টোরি অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ এই বিশ্বের ইতিহাসে, নো ওয়ান অর্থাৎ কেউ না, হ্যাজ সারভাইভড অর্থাৎ বাঁচেনি, অর্থাৎ কেউ বাঁচেনি। দেখুন এই নো ওয়ান কেউ না, ওকে, অর্থাৎ কেউ বাঁচেনি, অ্যাজ মেনি ইয়ার্স অ্যাজ অর্থাৎ যত বছর, তার মানে যত বছর থমাস আলভা এডিসনস ফেল টু ইনভেন্ট অ্যান ইলেকট্রিক লাইট। চিন্তা করেছেন, অর্থাৎ যতবার এই যে টমাস আলভা এডিসন ব্যর্থ হয়েছেন, ঠিক তত বছর, অ্যাজ মেনি অ্যাজ ইয়ার্স অর্থাৎ তত বছর কি এই পৃথিবীতে কেউ বাঁচেওনি। অর্থাৎ দুইটি অর্থ দিচ্ছে, যত এবং তত, অ্যাজ মেনি অ্যাজ ইয়ার্স দিয়ে। এখন অনেকে বলতে পারেন এখানে দেওয়া আছে অ্যাজ মেনি অ্যাজ ইয়ার্স, আর পূর্বে আমরা দেখেছিলাম অ্যাজ অফেন অ্যাজ, অর্থাৎ দেখুন ওখানে যত তত, কিন্তু এইখানে আবারও দেওয়া আছে কিন্তু তত বছর। ওকে, সেই ক্ষেত্রে অ্যাজ মেনি ইয়ার্স অ্যাজ থমাস আলভা এডিসন ফেইল্ড অর্থাৎ ব্যর্থ হয়েছে টু ইনভেন্ট আবিষ্কার করতে অ্যান ইলেকট্রিক লাইট একটি বৈদ্যুতিক বাতি। ওকে, আমরা পরবর্তী বাক্যগুলো দেখি। এরপরে তিনি 900 হোয়াট এ কাউন্ট 999 বার ব্যর্থ হয়েছিলেন। আর আমরা কি, সফল হওয়ার আগে নিজেকে প্রশ্ন করুন আমরা কতবার চেষ্টা করব। ওকে, তাহলে আমরা লিখতে পারি হি হ্যাড বিন আনসাকসেসফুল অর্থাৎ তিনি ব্যর্থ হয়েছিলেন, ব্যর্থ হয়েছিলেন। ওকে, 999 টাইমস, দ্যাট মিনস 999 টাইমস। তিনি অর্থাৎ বার, অর্থাৎ আমরা এই বার অর্থে টাইম ব্যবহার করতে পারি, রাইট? আমরা অনেকে জানি, এরপর বলছি। আমরা চাইলে এখানে সরাসরি আমরা অন্যভাবেও শুধু বিকেম দিলেও হতো, রাইট? এখানে হ্যাড বিন আনসাকসেসফুল হোয়াটএভার, নো প্রবলেম। এরপরে অ্যান্ড হোয়াট আর উই, আমরা কি, প্রশ্ন করেছেন, তাহলে আমরা কি, আর আমরা কি, আস্ক আওয়ারসেলফ, আমাদেরকে অর্থাৎ নিজেদেরকে প্রশ্ন করুন, রাইট? আওয়ারসেলফ, নিজেদেরকে প্রশ্ন করুন। বিফোর অ্যাচিভিং সাকসেস অর্থাৎ এই সাকসেস বা সফলতা অর্জন করার পূর্বে। হাউ মেনি টাইমস অর্থাৎ আমরা কতবার চেষ্টা করব, হাউ মেনি টাইমস উই উইল ট্রাই, আমরা কতবার চেষ্টা করব। দেখুন এই যে তিনি বাক্যগুলো লিখেছেন, আমাদের অনেকের কাছে মনে হতে পারে এইগুলো তো আমরা সচরাচর শুনেই থাকি, মোটিভেশন। দেখুন এখানে আমরা শুধু মোটিভেশন জানছি না, এখানে আমরা জানতে পারছি ইংরেজি লেখা আমরা কিভাবে লিখতে পারি। আমি যদি এই লেখাটির যতগুলো আপনি বলতে পারেন ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ মার্কার বা ডিপেন্ডেন্ট ক্লোজ মার্কার ওর সাবঅর্ডিনেটিং ক্লোজ মার্কার or different type of
এক্সট্রা যেগুলো আমরা বাংলায় অভিব্যক্তি প্রকাশ করি কিন্তু ইংরেজিতে পারি না, এই ধরনের ইংরেজি ওয়ার্ড যে কতগুলো আমরা শিখতে পারবো বা শিখতে পেরেছি এই ভিডিও থেকে, আপনি অবাক হয়ে যাবেন। শেষে আমি গুনে গুনে দেখাবো। ওকে, যাই হোক, এরপর আমরা দেখি সাইকেল গ্যারেজে কাজ করা রাইট ভ্রাতৃদ্বয় যতবার বিমান উড়াতে চেষ্টা করে ব্যর্থ হয়েছেন, আমরা ততবার আকাশে পাখিদের উড়তেও দেখিনি, বা এই অবস্থাটা কেটে দিলাম, অর্থাৎ ওরা অবস্থাও দেখিনি। দেখুন তিনি এখানে কল্পনা করেছেন, প্লিজ টেক ইট ইজিলি, জাস্ট মানে বলার প্রাক্ষিতে বলা। ওকে, যাই হোক, অর্থাৎ এখানে তিনি লিখেছেন দ্য রাইট ব্রাদার্স। আমরা জানি রাইট ব্রাদার্স সম্পর্কে 1903 সালে হোয়াটএভার বা তারও আগে থেকে হু ওয়ার্কড ইন সাইকেল গ্যারেজ, অর্থাৎ যারা সাইকেল গ্যারেজে কাজ করতো। ওকে, অর্থাৎ তিনি এই যে সাইকেল গ্যারেজে কাজ করা এই বিষয়টিকে তিনি কি করেছেন, এখানে রিলেটিভ প্রোনাউন ব্যবহার করে এখানে করে দিয়েছেন। আমরা চাইলে সরাসরি এখানে এইভাবে দিতে পারতাম যে ওয়ার্কিং, অর্থাৎ আইএনজি ফর্ম দিয়ে আমরা একটু পার্টিসিপল দিয়েও করে ফেলতে পারতাম। দেখুন অনেকভাবেই করা যায়। ওকে, অর্থাৎ আমরা সরাসরি এখানে এইভাবে দিয়েও করতে পারতাম যে ওয়ার্কিং ইন এ সাইকেল সাইকেল গ্যারেজ, এইভাবে করতে পারতাম, কিন্তু আমরা জাস্ট ওইভাবে যেহেতু তিনি দিয়েছেন, জাস্ট আমরা ওইভাবেই একটু করছি। ওকে, অর্থাৎ হু ওয়ার্কড ইন আ সাইকেল গ্যারেজ। আমরা জানি যে রিলেটিভ প্রোনাউন যুক্ত থাকলে আমরা আবার কমা দিয়ে তা ব্র্যাকেট দিয়ে আটকিয়ে দেবো। ওকে, সরি, এরপরে দেখি ফেইল, এই প্রধান ভার্ব, ফেইল টু ট্রাই টু ফ্লাই, অর্থাৎ উড়াতে চেষ্টা করে ব্যর্থ, উড়াতে চেষ্টা করে ব্যর্থ। আমরা এখানে চাইলে অন্যভাবে দিতে পারতাম বাই ট্রাইং টু ফেইল হোয়াটএভার, অর্থাৎ উড়াতে চেষ্টা করে ব্যর্থ, দুইবার ইনফিনিটিভ ব্যবহার হয়েছে হোয়াটএভার। এরপরে দেখি দ্য প্লেন অ্যাজ মেনি অ্যাজ, অর্থাৎ অ্যাজ মেনি টাইমস অ্যাজ, যতবার, অ্যাজ মেনি টাইমস অ্যাজ। দেখুন আমরা প্রথমে দেখলাম যে অ্যাজ অফেন অ্যাজ, এরপর দেখলাম অ্যাজ মেনি ইয়ার্স অ্যাজ, এখন আমরা আবার দেখতে পাচ্ছি অ্যাজ মেনি টাইমস অ্যাজ, অর্থাৎ যতবার। ওকে, দেখুন আপনার যেই ভাব প্রকাশ করছেন যেইভাবে, ঠিক ওইভাবেই ইংরেজিতেও লেখা হচ্ছে, রাইট। এখানে কিন্তু যতবার, আর ওখানে যত বছর, আবারও তার আগে দেখলাম যত তত। ওকে, যাই হোক, অ্যাজ উই কুড নট সি বার্ডস ফ্লাইং ইন দ্য স্কাই, এখানে এই বার্ডসের পরে এই ফ্লাইং ব্যবহার করা হয়েছে অ্যাজ এ, অর্থাৎ পার্টিসিপল হিসেবে, অর্থাৎ উড়ন্ত অবস্থায় দেখিনি বা উঠতে দেখিনি, যদিও আমি এখানে মডিফাই করেছি, অর্থাৎ এই অংশটাকে আমি মডিফাই করে দিয়েছি, অর্থাৎ কুড নট সি বার্ড, পাখি দেখেনি উঠতে, ফ্লাইং ইন দ্য স্কাই, আকাশে উঠতে দেখিনি, বা আমরা কি আকাশে উঠতে দেখিনি ততবার, রাইট। ওকে, এই কি কথার কথা আর কি। ওকে, এরপর আমরা দেখি এখানে বলা আছে যে তবুও, ওই যে একেবারে শুরুতে যে বাক্যটি লিখেছিলাম, অর্থাৎ তবুও তারা বিমান আবিষ্কার করেই ছেড়েছিলেন, অর্থাৎ ইয়েট, তবুও দে হ্যাড লেফট, অর্থাৎ যেহেতু অতীতে পাস্টে দে হ্যাড লেফট আফটার ইনভেন্টিং দ্য এয়ারপ্লেন, অর্থাৎ তারা বিমান আবিষ্কার করেই ছিলেন। দেখুন এই ধারায় যত বাক্য আছে সব বাক্যই আপনি এই যে ইয়াটা আছে, অর্থাৎ এই যে নিয়মটা আছে, অর্থাৎ লিভড আফটার, এরপর ভার্বের সাথে আইএনজি ফর্ম, এইভাবে করে দিতে পারবেন। ওকে, এরপরে দেখি এখানে বলা আছে যে নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে, বিং, অর্থাৎ এই যে নমিনেটিভ অ্যাবসোলিউট, বিং ডিটারমাইন্ড, প্রতিজ্ঞাবদ্ধ হয়ে, বা প্রমিসড, প্রতিজ্ঞাবদ্ধ হয়ে, অর্থাৎ ডিটারমাইন্ড আওয়ারসেলফ, নিজেদেরকে বা নিজের কাছে, এখানে আমরা ডিটারমাইন্ড টু দিতে পারি হোয়াটএভার, অর্থাৎ প্রতিজ্ঞাবদ্ধ হয়ে উই উইল নট স্টপ, আমরা থামবো না, উই উইল নট স্টপ, আমরা থামবো না, আনটিল উই হ্যাভ সাকসিডেড, অর্থাৎ যতক্ষণ অবধি আমরা সফলতা অর্জন করেছি ঠিক ততক্ষণ অবধি আমরা থামবো না। দেখুন এই বাক্যগুলোকে আপনি, অর্থাৎ এই ধরনের যত বাক্য আছে আপনি কি অনায়াসেই লিখতে পারবেন এইভাবে, অর্থাৎ এখানে দেখলাম যে আনটিল, যতক্ষণ পর্যন্ত না, উই হ্যাভ, অর্থাৎ নেগেটিভ সেন্সে অর্থ দিচ্ছে উই হ্যাভ সাকসিডেড, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না আমরা সফলতা অর্জন করছি বা সফল হচ্ছে বা হয়েছে। ওকে, হেরে গেলেও না, বারবার ব্যর্থ হলেও না, হয় না, আমরা কিন্তু কথার কথা বলি, হেরে গেলেও না, বারবার ব্যর্থ হলেও না, অর্থাৎ নট ইভেন ইফ উই লস, হেরে গেলেও না, অর্থাৎ আমরা যাই দিব এখানে, এরপরে আমরা হেরে গেলেও না, অ্যান্ড নট ইভেন ইফ, এমনকি বারবার ব্যর্থ হলেও না, অর্থাৎ
ইভেন ইফ, নট ইভেন ইফ উই ফেল এগেন অ্যান্ড এগেন, অর্থাৎ বারবার ব্যর্থ হলেও না। অনেক গুরুত্বপূর্ণ, আপনি এইগুলোকে নোট ডাউন করতে পারেন, এইগুলোকে নোট ডাউন করতে পারেন, আনটিল নোট ডাউন করতে পারেন। আবারও বিং অ্যাবসলিউট যে অর্থাৎ অ্যাবসলিউট যে ফর্মটি আছে এইগুলোকে কি আপনি নোট ডাউন করতে পারেন। অর্থাৎ নট ইভেন ইফ উই লস, আমরা হেরে গেলেও না। নট ইভেন ইফ উই ফেল এগেন অ্যান্ড এগেন, আমরা বারবার ব্যর্থ হলেও না। ওকে, এরপর আমরা দেখি এখানে বলা আছে যে আমাদের শৈশবে আমরা যদি একবার হাঁটতে না পারতাম তবে আবার চেষ্টা করতাম। এটাই কিন্তু করা হয়, আমরা কিন্তু লক্ষ্য করি, যদিও যারটা প্রত্যেকটা মনে থাকে না, তবে আমরা দেখে বুঝতে পারি যে এমন হয়তো আমিও করেছি। ইন আওয়ার চাইল্ডহুড, সরি টু সে, আমি আজকে রাস্তা দিয়ে আসার সময়, গল্পটি না বললেই নয়, আমার হঠাৎ মনে পড়ে গেল একটি বাচ্চাকে দেখলাম যে তার মা তাকে অনেকটা মানে বাচ্চাটা অপেক্ষাকৃত 10 থেকে 11 বছর হবে, তার মা অনেকটা তাকে মানে উঁচু করে পারতেছে না, একটু টেনে টেনে নিচ্ছে। পরে আমি ভালো করে লক্ষ্য করলাম যে বাচ্চাটি 10-12 বছর বয়স আনুমানিক, কিন্তু এখনও পর্যন্ত হাঁটতে পারার মতো সামর্থ্য অর্জন করেনি। আমি অনেকক্ষণ তাকিয়েছিলাম। দেখুন, এই ব্যাপারটি বলার এই কারণ, যখন আমি দেখলাম যে শৈশবে আমরা হাঁটতে পারতাম না, আবার হাঁটার চেষ্টা করতাম, কিন্তু একবার ভাবুন তো, ওই ছেলেটি, যেই ছেলেটি 10-12 বছর হয়ে গেছে এখনও পর্যন্ত হাঁটতেই পারে না। যাই হোক, আমরা যার যার জায়গা থেকে সন্তুষ্ট থাকাটা অনেক বেশি মানে ভালো মনে করি বলেই এই আমার আশা। যাই হোক, আমি গুছিয়ে বলতে পারলাম না। ওকে, অর্থাৎ আমাদের শৈশবে, অর্থাৎ ইন আওয়ার চাইল্ডহুড, আমাদের শৈশবে, শৈশব অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে চাইল্ডহুড, শৈশবে। ইফ উই কুড নট ওয়াক ওয়ান্স, আমরা যদি একবার না হাঁটতে পারতাম, উই উড ট্রাই এগেন, অর্থাৎ আমরা বারবার চেষ্টা করতাম। এখানে আমরা ডিড নট দিয়ে দিলেও হতো, হোয়াটএভার, আমরা দুইটি ফর্মই ব্যবহার করতে পারবো, নো প্রবলেম। অর্থাৎ আমরা যদি হাঁটতে না পারতাম একবার, তাহলে আমরা আবারও চেষ্টা করতাম, রাইট? এভাবেই তো আমরা হাঁটা শিখেছি। ওকে, এরপর আমরা দেখি তিনি বলেছেন যে আমরা যদি মাটিতে পড়ে যেতাম, রাইট? ওই যে যেতাম, পড়তাম, খাইতাম, এই ক্ষেত্রে আমরা সাধারণত ব্যবহার করে থাকি পারফেক্ট, অর্থাৎ পাস্ট পারফেক্ট। অ্যান্ড আমরা যদি মাটিতে পড়ে যেতাম তাহলে দেওয়াল ধরে দাঁড়ানোর চেষ্টা করতাম। ওকে, অর্থাৎ ইফ উই হ্যাড ফলেন টু দ্য গ্রাউন্ড, আমরা যদি মাটিতে পড়ে যেতাম, উই উড হ্যাভ ট্রাই টু হোল্ড অন দ্য ওয়াল, অর্থাৎ মাটিতে ধরার চেষ্টা করতাম। ওকে, বা দেওয়াল ধরার চেষ্টা করে। তো এইখানে দেখুন কন্ডিশন, যিনি এই লেখাটি লিখেছেন তিনি আমাকে বলেছিলেন যে তিনি সম্ভবত, আমাকে অনেকেই ফোন দেন, তো তিনি সম্ভবত আমাকে বলেছিলেন যে কন্ডিশন, বিশেষ করে এই কুডের ব্যবহার সম্পর্কে একটা ক্লাস চাই। আমি জানি না তিনি এই ব্যাপারটিকে অ্যাপ্লাই করেছেন কিনা, দারুণভাবে এখানে তিনি অ্যাপ্লাই করেছেন। অর্থাৎ যখন আমরা দেখলাম কন্ডিশনযুক্ত সেন্টেন্স এইভাবে পাস্ট পারফেক্ট হয়, তখন পরবর্তী বাক্যটি আমরা জানি যে কুড, উড বা মাইট, এরপরে ভার্ব হ্যাভ, এরপরে ভার্বের 3 ফর্ম সুন্দরভাবে তিনি ইউজ করেছেন এবং দারুণ অর্থ দিয়েছেন। অর্থাৎ যদি আমরা ইফ উই হ্যাড ফ্লোয়েন টু দ্য গ্রাউন্ড, যখন আমরা মাটিতে পড়ে যাইতাম, আমরা এখানে ফ্লোয়েন টু না দিয়ে ওয়ান দিতে পারি, হোয়াটএভার। অ্যান্ড উই উড হ্যাভ ট্রাই টু, অর্থাৎ ধরার চেষ্টা করতাম, ট্রাই টু হোল্ড, ধরার চেষ্টা করতাম, অন টু দ্য ওয়াল, অর্থাৎ এই যে ওয়াল আছে সেই ওয়ালকে কি ধরার চেষ্টা করতাম। নাও, এখন ইট ইজ টাইম টু স্টিক ইউর অবজেক্ট। ওকে, অর্থাৎ এখন সময় হয়েছে, ইট ইজ টাইম, এখন সময় হয়েছে দৃঢ় সংকল্পের সঙ্গে নিজের লক্ষ্যে অটল থাকার। অর্থাৎ ইট ইজ টাইম টু স্টিক টু, অটল থাকা, অটল থাকা। অ্যান্ড টু ইউর অবজেক্ট, অর্থাৎ নিজের লক্ষ্যের সাথে উইথ হিউজ ডিটারমিনেশন, অর্থাৎ দৃঢ় সংকল্পের সাথে। দেখুন, এই যে উইথ হিউজ ডিটারমিনেশন অ্যাজ এ অ্যাডভার্ব হিসেবে, অর্থাৎ প্রিপোজিশনাল অ্যাডভার্ব হিসেবে এখানে ব্যবহার হয়েছে, উইথ হিউজ ডিটারমিনেশন। ওকে, আমরা এখানে চাইলে এলওয়াই যুক্ত অ্যাজ এ অ্যাডভার্ব ব্যবহার করতে পারতাম, হরিবার। অর্থাৎ আমরা দেখলাম যদি অ্যান্ড উই হ্যাড ফলেন টু দ্য গ্রাউন্ড, ওকে, অ্যান্ড নাও ইট ইজ টাইম টু, আমরা ইট ইজ টাইম দিলে সাধারণত এই বাক্যটিকে
সাধারণত পরবর্তী বাক্যটিকে আমরা পাস্টে করি, কিন্তু এখানে তিনি একসাথে করে দিয়েছেন, নো প্রবলেম, এভাবে হবে, সমস্যা নেই। এরপরে আমরা দেখি লোকে কি বলে বা করে তা চিন্তা করি না। ওকে, আমরা কেবলই একটি স্বপ্ন বাস্তবায়নের জন্য লেগে থাকবো। ওকে, অর্থাৎ উই ডোন্ট কেয়ার হোয়াট পিপল সে অর ডু। লোকে কি বললো বা না বললো সেটা আমরা চিন্তা করি না। অ্যান্ড আমি একটু তড়িৎ গতিতে যাচ্ছি। উই উইল ওনলি স্টিক, অর্থাৎ আমরা শুধুমাত্র লেগেই থাকবো ইমপ্লিমেন্টিং এ ড্রিম, অর্থাৎ একটি স্বপ্ন বাস্তবায়ন হওয়ার জন্য কি আমরা লেগেই থাকবো। বাকিটা স্বয়ংক্রিয়ভাবে স্রষ্টার রহমতে আমাদেরকে দিয়ে দেওয়া হবে। হোয়াট এ সেন্টেন্স, হোয়াট এ সেন্টেন্স, জাস্ট ইমাজিন। ওকে, তার মানে হচ্ছে বাকিটা স্বয়ংক্রিয়ভাবে স্রষ্টার রহমতে আমাদেরকে দিয়ে দেওয়া হবে প্যাসিভ ফর্মে। অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য থিংস, অর্থাৎ বাকি যে বিষয়গুলো আছে উইল বি গিভেন টু আস অটোমেটিক্যালি। ওকে, অটোমেটিকলি বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, অর্থাৎ এই বাকিটা আমাদের কি আল্লাহর রহমতে, অর্থাৎ গ্রেস অফ অলমাইটি আল্লাহ, আল্লাহর রহমতে, সর্বশক্তিমান আল্লাহর রহমতে আমাদেরকে দিয়ে দেওয়া হবে। অ্যান্ড হি, আমরা মাথায় রাখবো যখন আমরা অলমাইটি আল্লাহ, সর্বশক্তিমান আল্লাহ সম্পর্কে কোনো প্রোনাউন ব্যবহার করব তখন দুটি ফর্মই, অর্থাৎ সেই প্রোনাউন ফর্মটি কি হয়, দুইটি ফর্মই সাধারণত ব্যবহার করা হয়। এর বিশেষত্ব এই সম্পর্কে আমি যাচ্ছি না। ওকে, অর্থাৎ এই হি ব্যবহার করলে এই দুইটি ফর্মই ব্যবহার করা হয়, অর্থাৎ ক্যাপিটাল লিটারে। হি উইল নট ইনকমপ্লিট অ্যান্ড হোয়াট পিপল ডিজায়ার, অর্থাৎ সে কিন্তু কারো ইচ্ছাকে, অর্থাৎ কি ইচ্ছা পোষণ করে একজন মানুষ তা কখনো অসম্পূর্ণ রাখেন না বা রাখবেন না। ওকে, একটা ব্যাপার না বললেই নয়, তা হলো অন্যান্য ধর্মাবলম্বী যে ভাই বোন আছেন বা যারা ভিউয়ার্স আছেন তাদের সম্মানার্থে এই জানাচ্ছি যে প্রত্যেকটি ধর্ম, অর্থাৎ যারা ধর্মে বিশ্বাস করেন, ধর্মকে যারা আঁকড়ে ধরে তাদের পথ চলাকে অনেকটা মসৃণ করার চেষ্টা করেন, আশা করছি এই আমাদের আজকের যেই আমাদের যেই মুসলিম ধর্ম হিসেবে, মুসলিম হিসেবে আমরা যে তকদিরে বিশ্বাস করি, এই ব্যাপারগুলোকে অবশ্যই সহজভাবে নেবেন। যাই হোক, আপনাদের সম্মান রেখেই, আপনাদের প্রতি সম্মান রেখেই আমি আমার এই অভিব্যক্তি প্রকাশ করলাম। ওকে, এরপরে আমরা দেখি, আমি এই জন্য বললাম কারণ আমার চ্যানেলের সাথে অনেক অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোন আছেন, বড় সিনিয়র জুনিয়র অনেকেই আছেন, এই জন্য বলা। যাই হোক, টিকিটে জেলে আমার মনে হয় আমরা যা ভালো কিছু পাই তা আমাদের ভালো কর্মের কারণেই পাই। ওকে, আই থিঙ্ক দ্যাট হোয়াট ইভার গুড, অর্থাৎ যা কিছু ভালো, হোয়াট ইভার গুড, যা কিছু ভালো উই গেট, আমরা যা পাই বিকজ অফ আওয়ার গুড ওয়ার্ক, অর্থাৎ আমাদের ভালো কাজের জন্যই পাই। বিসাইডস, তাছাড়া যা কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটে তা সত্যি ভালো কাজ না করার কারণে ঘটে। এই বাক্যটি, অর্থাৎ তাছাড়া যা কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটে তা সত্যি ভালো কাজ না করার কারণে ঘটে। ওকে, এই যে এই বাক্যটির সাথে আমি আমার যে মতামত বা অভিব্যক্তি তা প্রকাশ করতে পারছি না এই মুহূর্তে। ওকে, যারা ভালো বুঝেন বা যারা ভালো এই ব্যাপারে জ্ঞান রাখেন তারা হয়তো বুঝতে পারবেন এই বাক্যটির মর্মর্থ। ওকে 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 সম্ভবত, অর্থাৎ ধর্মতত্ত্ব সম্ভবত এরকমই বলে। ওকে, থিওলজি প্রবাবলি সে সাস ওয়ে, অর্থাৎ এইভাবেই বলে। আমি জানি না, আসলে ধর্মতত্ত্ব সম্পর্কে আমার গভীর জ্ঞান নেই, এই জন্য আমি এই বাক্যটির সাথে পুরোপুরি একমত হতে পারছি না। ওকে, একমত হতে পারছি না। হোয়াটএভার, আপনাদের যদি কারো ভালো জানা থাকে এই ব্যাপারে আপনারা কমেন্টসের মাধ্যমে অবগত করতে পারেন। আমাদের জানার জন্য জাস্ট আমরা পড়লাম যে an unexpected things happen because of not doing good work indeed, প্রকৃতপক্ষে থিওলজি প্রবাবলি, অর্থাৎ ধর্মতত্ত্ব সম্ভবত সাজ ওয়ে, এভাবেই বলে। ওকে, যাই হোক, এই তো পড়লাম, আমরা অনেক কিছু সম্পর্কে অবগত হলাম। ওকে, আপনি এখান থেকে যে বিষয়গুলোকে নতুন জেনেছেন আমি আশা করব আপনি সেই বিষয়গুলোকে ইন্ডিকেট করে এরপরে আপনি অবশ্যই কমেন্টসের মাধ্যমে অবগত করবেন। আর যে বিষয়গুলোকে আপনার উপর ছেড়ে দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে একটি ব্যাপার ছেড়ে দেওয়া হয়েছে, এই ব্যাপারের সাথে আপনি একমত কিনা, এই ব্যাপারের সাথে, অর্থাৎ অপ্রত্যাশিত ঘটনা ভালো কাজ না করার কারণে ঘটে। দেখুন, আপনি
এই লাইনটির জন্য কাউকে ছোট করে দেখবেন না। এখানে শুধুমাত্র আপনার যে বাক্যটি আছে, আপনার যে অভিমত তা ব্যক্ত করবেন। এখানে আপনি যিনি লেখক আছেন তাকেও ছোট করে দেখার সুযোগ নেই, বা আমি বলতেছি আমার যে ধর্মজ্ঞান কম আমাকেও ছোট করে দেখার আপনার কোনো সুযোগ নেই। কারণ আমি নির্দ্বিধায় বিশ্বাস করি আমার গভীর জ্ঞান নেই, আছে কিন্তু গভীর জ্ঞান নেই। এরপরে আমরা এইখানে আরেকটা ব্যাপার রেখেছিলাম আপনাদের জন্য, অর্থাৎ আমরা একেবারে এইরকমভাবে আমরা একটি বাক্য তৈরি করতে পারি। ওকে, এইরকমভাবে বা আরও যেখানে বলার সময় প্রশ্ন করেছিলাম, যেহেতু সময় কম, সময় স্বল্প, এর জন্য আর বেশি ব্যাখ্যা করতে গেলাম না। অর্থাৎ আপনাদের জন্য কাজ হচ্ছে এটাই, আপনারা যেই বিষয়টুকু সম্পর্কে আজকে নতুনভাবে অবগত হলেন সেই বিষয়টুকু কমেন্টের মাধ্যমে আমাদের অবগত করা। আর যদি সম্ভব হয় যিনি অপিনিয়নটি লিখেছেন তাকে অবশ্যই ধন্যবাদ দিতে কার্পণ্য করবেন না। আজ এই পর্যন্তই, ভালো থাকুন, বেস্ট উইশেস ফর ইউ।